হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা এক্সপ্লেইন দেখতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা কিংডমের। এই সিনেমায় দেখব এক যোদ্ধার নিজের সাম্রাজ্য ফিরে পাওয়ার লড়াই, যেখানে বিজয় দেবরাকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তো চলুন আমরা সিনেমার এক্সপ্লেইন শুরু করি। তো সিনেমার শুরুতে আমাদের 1920 সালের ভারতের দৃশ্য দেখানো হয়, যেখানে ব্রিটিশরা একটি সমুদ্র ঘিরে রেখেছিল, কারণ সেখানে সোনার খনি ছিল। আর এখানে বসবাসকারী উপজাতির লোকেরা ব্রিটিশদের সোনা তুলতে দিচ্ছিল না, তাই আজ ব্রিটিশ সৈন্যরা এদের উপর আক্রমণ করার জন্য একত্রিত হয়েছিল। এরপর আমাদের জানানো হয় যে এই উপজাতির যে রাজা, সে সবচেয়ে নির্ভীক মানুষ। তাকে এই উপজাতির নেতা তার যোগ্যতা দেখেই বানানো হয়েছিল। আর আজও যখন ব্রিটিশ সৈন্যরা তাদের মারার জন্য দাঁড়িয়েছিল, তখন উপজাতির রাজা সবাইকে বলে যে বাচ্চা আর মহিলাদের বাঁচানোই আমাদের দায়িত্ব, কারণ বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাই এরা বাচ্চা আর মহিলাদের চারপাশ থেকে ঘিরে নৌকার মাধ্যমে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ব্রিটিশ সৈন্যরা তো তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছিল, তাই লড়াই করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এখানে এদের সকলের ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে ব্রিটিশরা বন্দুকের কারণে এদের উপর ভারী পড়ে যায়। যদিও সুযোগ পেতেই উপজাতির রাজা বাচ্চা আর মহিলাদের মাধ্যমে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। সাথে আমাদের এটাও জানতে পারি যে রাজা নিজের মুকুট খুলে একটি বাচ্চাকে দিয়েছিল এবং বলেছিল যে ভবিষ্যতে তুমি আমার মতোই একজন রাজা পাবে। তখন এই মুকুটটি সেই নেতাকেই পরিয়ে দিও, সেই আমাদের সাম্রাজ্য পুনরায় তৈরি করবে। এরপর দৃশ্য 70 বছর পরে আসে। 1991 সালের হায়দ্রাবাদের প্রধান থানাতে বন্ধুর থ্রোতে আসে কনস্টেবল স্কেচ আর্টিস্ট আছে, যে ছোটবেলার ছবি দেখে বড়কালের ছবি আঁকিয়ে দিতে পারে। সুরি বন্ধুর থ্রোতে সেই আর্টিস্টের কাছে আসে 18 বছর আগে হারিয়ে ফেলা ভাই শিবার বর্তমান ছবি আঁকানোর জন্য। তার ভাই 18 বছর আগে একটা মার্ডার করে বাড়ি থেকে বের হয় আর ফেরে না। মা পথ চেয়ে রয়। ভাই সুরিও অনেক জায়গায় খোঁজে, কিন্তু পায় না। তাই এই স্পেশাল স্কেচ আর্টিস্টের কাছে ভাইয়ের ছোটবেলার ছবি নিয়ে আসে। সেই থানাতে এক বয়স্ক লোক আসে তার নাতিকে খুঁজে বের করতে। এরকম অনেকক্ষণ যাবৎ পুলিশের কাছে বৃদ্ধ নাতির খোঁজ চাইলে পুলিশের ইন্সপেক্টর তাকে মারতে শুরু করে। তখন সুরি তার বন্ধুর কাছ থেকে জানতে পারে তার নাতি বড় ক্রাইমের সাথে জড়িত, তাই কোনো প্রকার কেস ফাইল ছাড়াই তুলে নিয়ে আসা হয়েছে এনকাউন্টারের জন্য। তাকে রাখা হয়েছে এখন এভিডেন্স রুমে। এইটা শুনে সুরির মায়া হয় বৃদ্ধের উপর, তাই এভিডেন্স রুমের দরজা খুলে দেয় যাতে সাসপেক্ট বের হতে পারে। এরপর সবার সামনে ইন্সপেক্টরকে মারতে থাকে, যাতে সবাই সুরিকে নিয়েই ব্যস্ত থাকে। তাই হয়, সেই সুযোগে সাসপেক্টও বেরিয়ে যায়। এই ঘটনায় বয়স্ক লোকটি বিস্ময়ের সাথে দেখে সুরিকে। সুরি ফিরলে দেখে তার বাড়িতে তার বস এসেছে। এমনকি বস সুরিকে শাসাতে থাকলে সেও অনেকটা রাগ হয়ে যায়, কিন্তু ততক্ষণে মা আসলে সে শান্ত হয়। তবে এসব কর্মকাণ্ডের জন্য মা আর সেদিন কথা বলে না সুরির সাথে। তখন পুলিশ অফিসার চাচা বলে, তোমার ভাই চলে যাওয়ার পর থেকে তোমার মায়ের মন এমনিতেই খারাপ। কাল থানায় কমিশনার আসবে, তার কাছে এসব ব্যাপার নিয়ে সরি বলবে। পরের দিন থানাতে সুরি আসলে পুলিশ কমিশনারের কাছে সুরির হয়ে বস সুপারিশ করলে বসকে চর মারতে বলে কমিশনার, যেটা আবার নিরুপায় হয়ে মারেও সুরি। এরপর কমিশনার জিজ্ঞেস করে, কেন এসআইকে মারলে আর আসামিকে কেন চলে যেতে দিলে? যদি সঠিক ব্যাখ্যা করতে না পারো তাহলে চাকরি তো যাবেই, সেই সাথে 5 বছরের জেলও হবে তোমার। সুরি তখন জানায়, যাকে ধরে নিয়ে আসা হয়েছিল তার নামে কোনো কেস করা হয়নি। ব্যাপারটা যদি কোর্ট পর্যন্ত যেত তাহলে আপনিও ফেসে যেতেন। তাছাড়া সেই ইন্সপেক্টরের উপর অলরেডি 3টা ফেক এনকাউন্টারের চার্জ আছে, যদি আরেকটা হতো তাহলে আপনিও ফেসে যেতেন। এসব শুনে কমিশনার অবাকই হয়, তাই জিজ্ঞেস করে, এসব ডিটেলস আগেই সংগ্রহ করেছ নাকি পরে? সুরি জানায়, পরে। তখন কমিশনার এক ইন্টেলিজেন্স অফিসারের সম্মতিতে সুরিকে ছেড়ে দেয়। সেদিনই আবার সুরির সাথে দেখা করতে আসে ইন্টেলিজেন্স অফিসার এসে সুরিকে বলে, তোমাকে এক কাভার্ড অপারেশনের জন্য চুজ করা হয়েছে, তোমার সবকিছু গোপন রাখা হবে এই অপারেশন চলাকালীন। হঠাৎ এসব শুনে অবাক হয় সুরি, কারণ সে থানা পর্যায়ে একজন সাধারণ কনস্টেবল। তাই জানায়, আমি পারবো না। তখন অফিসার বলে, তুমি যদি তোমার ভাই শিবাকে ফিরে পেতে চাও তাহলে তোমাকে এই অপারেশনে যেতেই হবে। এটাই সুযোগ 18 বছর আগে হারিয়ে ফেলা ভাইকে ফিরে পাওয়ার। আর তাছাড়া এই কাজটা শুধু তুমিই করতে পারবে। ভাইয়ের কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় সুরি। মনে করে ছোটবেলার স্মৃতি, তারা দুই ভাই মিলে কত মজা করত। তখন দেখানো হয় ভাই শিবা কাকে মার্ডার করে পালিয়ে গিয়েছে সেই চাও। মূলত শিবা তার বাবাকেই মেরে ফেলে, কারণ বাবা সব সময় নির্যাতন করত তার মাকে। আসলে সে পালিয়ে যায় না, তাকে পালাতে বলা হয়। তাই ছোটবেলাতেই সুরি প্রতিজ্ঞা নেয় সে তার ভাইকে খুঁজে বের করবে। তাই এতদিন পর ভাইয়ের খোঁজ পাওয়াতে রাজি হয়ে যায় সুরি। সেদিন রাতেই সুরিকে নিয়ে দিল্লি চলে আসে ইন্টেলিজেন্স অফিসার। তারপর অফিসার মন্ত্রীদের নিয়ে এক ব্রিফিং করে। সেই ব্রিফিংয়ে তুলে ধরা হয় এক গুরুত্বপূর্ণ আগাম আক্রমণের কথা। সেই ব্রিফিং এসে জানায় শ্রীলঙ্কার জাফনা হচ্ছে স্মাগলিংয়ের নতুন অভয়ারণ্য। তাদের কাছে ইন্টেল এসেছে এক শিপমেন্টে দেশে অনেক আর্মস ঢুকবে। সেই আর্মসগুলো দিয়ে দেশের গুরুত্বপূর্ণ মানুষদের মার্ডার করা হবে। এই আর্মসগুলো আসবে হংকং থেকে। এসবের পেছনে আছে শ্রীলঙ্কার বড় স্মাগলার গোষ্ঠী
নাম মুরগান। এই গোষ্ঠীকে বেশ কয়েকবার হংকংয়ে যাতায়াত করতেও দেখা গিয়েছে। তবে যে শিপে করে আর্মসগুলো বর্ডার ক্রস করে দেশে নিয়ে আসবে সেটার দায়িত্বে থাকবে কোস্টালরা। এই পর্যায়ে অফিসার কোস্টালদের সম্পর্কে উপস্থাপন করে। কোস্টালরা 1920 সালে ইংরেজদের হাতে পরাজিত হওয়ার পরই শ্রীলঙ্কার দেবী নামক এক জায়গায় যায়। তারপর বিভিন্ন ঝামেলার কারণে তারা আর দেশে ফিরতে পারেনি। আবার শ্রীলঙ্কায় সিভিল ওয়ার শুরু হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তাই এক পর্যায়ে স্মাগলিংয়ের সাথে জড়িয়ে পড়ে, যেটা লিড এখন শিবা। এসব উপস্থাপন করার পর সবাইকে জানানো হয় শিবাকে থামানোর এই কাভার্ড অপারেশন পরিচালনা করবে শিবার ভাই সুরি। তখন সুরি ভাইয়ের ব্যাপারে জেনে অবাক হয়। এরপর শুরু করে কাভার্ড অপারেশনের জন্য কঠিন ট্রেনিং। এই পর্যায়ে শ্রীলঙ্কার দেবী শহর দেখানো হয়। কোস্টালদের আরও একজন মারা যায় শ্রীলঙ্কান ফোর্সেসদের হাতে। তখন কেউ একজন ওই মুকুট এবং রাজার প্রতিকৃতির সামনে গিয়ে বলে, আর কত এভাবে জীবন যাবে, আমরা আমাদের নতুন রাজা কবে পাবো? এই সিন দেখানো শেষ হলে শিবাকে শ্রীলঙ্কান পুলিশ যে ধরেছে সেটা দেখানো হয়। এদিকে সুরিকেও কাভার্ড অপারেশনের জন্য কয়েদি হিসেবে পাঠানো হয় জাফনার সেন্ট্রাল কারাগারে। সেই সাথে বলা হয় হাতে আছে 3 দিন। এই 3 দিনের মধ্যে শিবাকে যেভাবেই হোক দেশে আনতে হবে। সুরি জেলে যাওয়া মাত্রই ভাই শিবার কাছাকাছি আসার জন্য শিবার লোকদের সাথে গন্ডগোলে জড়িয়ে পড়ে। প্রচুর মারতে থাকে তাদের। তা জানতে পেরে শিবা চলে আসে সুরির সামনে। 18 বছর পর ভাইকে দেখে শান্তি পায় সুরি। কিন্তু তারপর চলে দুজনের লড়াই। সেই লড়াইয়ে সুরি ছোটবেলার কথাও মনে করে। এক পর্যায়ে ছুরি চালিয়ে দেয় সুরির পেটে। তখন সুরি বলে, হয় মেরে ফেলো, না হয় আমার হাতে তুমি মরবে। এই কথা শুনে থমকে যায় শিবা। পেট থেকে ছুরি বের করে। অন্যজন মারতে চাইলে তাকেও থামায় শিবা। সাথে জানায়, ভাই আমার। এর মধ্যেই পুলিশ চলে আসলে সেদিন আর সুরির সাথে কথা বলতে পারে না শিবা। সুরিও আহত অবস্থায় চুপচাপ বসে পড়ে। সেদিন রাতেই ভাই শিবার সাথে দেখা করতে যায় সুরি। এত বছর পর সুরিকে এই জেলখানাতে দেখে শিবাও অবাক হয়। তাই জিজ্ঞেস করে, এখানে কিভাবে আসলি? যা, তুই মায়ের কাছে ফিরে যা। তখন দুই ভাইয়ের মধ্যে অনেক কথাই চলে। এই যে শিবা 18 বছরেও একবার তার ভাই সুরির কাছে আসেনি, সুরির কথা মনে করেনি, এই জন্য সুরি অনেক রাগ দেখায় তার ভাইকে। শিবাও জানায়, আমার সেরকম পরিস্থিতি ছিল না যে দেখা করব, তুই মায়ের কাছে এখান থেকেই ফিরে যা। সুরি তখন ইমোশনালি ব্ল্যাকমেল করে তার ভাইকে, বলে তার মা 2 বছর আগেই মারা গিয়েছে। সেদিনই জেলখানায় সুরির সাথে দেখা করতে আসে ইন্টেলিজেন্স অফিসার। এবার সুরিকে দেয় এক নতুন টার্গেট। অফিসার সুরিকে তার ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখায়। শিবা বিয়ে করেছে কোস্টালদের একজনকে, যার নাম গৌরী। কিন্তু তারা এখন হোস্টেজ সিচুয়েশনে আছে, অর্থাৎ শ্রীলঙ্কার দেবীর সব কোস্টালবাসী বন্দী শ্রীলঙ্কার বড় স্মাগলারের কাছে। তাছাড়া সেখান থেকে কোনো মহিলা শহর পর্যন্ত আসতে পারে না। তাই সুরিকে শিবা সহ শিবার পুরো ফ্যামিলিকে দেশে ফিরিয়ে আনার জন্য বেগ পেতে হবে। তারপরও ইন্টেলিজেন্স অফিসার জানায়, এই ব্যাপারটা তোমাকেই দেখতে হবে। তাছাড়া নতুন এক আইডি কার্ড দিয়ে তাকে বলে, তুমি শিবার ফ্যামিলি হয়ে কোস্টালদের মধ্যে ঢুকে যাবে। তারপর আগামী 10 দিনের সকল খবরাখবর আমাকে ইনফর্ম করবে। এসব বলার পর একটা নাম্বার দেয় অফিসার। জানায়, যদি কখনো আর্মিরা ধরে তাহলে এই নাম্বার আর হোয়াইট সান কোড নেম ইউজ করবে। আরও বলে, ডক্টর অনু নামে একজন স্পাইকে সবকিছুর ডিটেলস শেয়ার করবে। অফিসারের থেকে এসব ইনফরমেশন আর প্ল্যান পেয়ে কাজে লেগে পড়ে সুরি। সে দেবীতে যাওয়ার জন্য ঘাটে আসে কোস্টালদের একজনের সাথে। এসে দেখে ডক্টর অনু এক কোস্টাল প্রেগনেন্ট মহিলাকে শহরে নিয়ে যেতে চাইলে সেখানে বাধা দেয় মুরগান। এই মুরগান সম্পর্কে আগে থেকেই অবগত সুরি। মুরগান আর তার ভাইয়েরাই স্মাগলিংগুলো চালায়। তাছাড়া তাদের হাতেই জিম্মি কোস্টালরা। তাই ওই অসুস্থ মহিলাকেও হাসপাতালে যেতে তারা বাধা দেয়। এজন্য অনু সেখানে বাচ্চা প্রসব করায়, কিন্তু বাচ্চার কন্ডিশন খারাপ থাকায় বাচ্চাকে হসপিটালে শিফট করার কথা বলে, তাও আবার সুরির মাধ্যমে। কারণ সুরি আর অনু আগে থেকেই কানেক্টেড। সেই সময় সুরির শরীরের রক্তের দাগ দেখতে পেলে সুরিকেও হসপিটালে আসতে বলে ডক্টর অনু। এরপর সুরি পা রাখে দেবীতে। এসেই আগে ওই রাজার ভাস্কর্যের দিকে চোখ পড়ে সুরির। কিন্তু সুরিকে দেবীর মানুষজন প্রথমে মানতে চায় না। শিবা এসে বলে, এটা আমার ভাই। তারপরে অন্য সবাই বলে, কোনো উল্টাপাল্টা কিছু হলে কিন্তু খবর আছে। সুরি এরপর পরিচিত হয় তার ভাবির সাথে। সেদিনই সুরিকে বলে, তোকে সেন্টার পয়েন্টে নিয়ে যাব, রেডি থাকিস। এই তথ্য পাওয়া মাত্র সুরি সেদিনই হাসপাতালে আসে ডক্টর অনুর কাছে। গিয়ে বলে, সেন্টার পয়েন্ট নিয়ে কথা চলছে। ডক্টর অনু চুপচাপ শুধু ট্রিটমেন্ট করে সুরির। পরের দিন শিবা সুরিকে নিয়েই বেরিয়ে পড়ে সেন্টার পয়েন্টের দিকে যাওয়ার জন্য। সেখানে যোগ দেয় মুরগান এবং তার লোকজনও। সুরি সেন্টার পয়েন্টে এসে বুঝতে পারে এখানে আজ গোল্ড স্মাগলিং হচ্ছে। তাই ব্যাপারটা অনুর থ্রোতে ইন্টেলিজেন্স অফিসার জানতে পারলে নেভিকে ইনফর্ম করে। তাই সেখানে চলে আসে নেভি। তখন শিবা সুরিকেই ধরতে বলে গোল্ডের ব্যাগ। এরপর তারা যেতে থাকে। কিছু দূর যেতেই ইচ্ছে করে গোল্ডের ব্যাগ হাত থেকে ছেড়ে দেয় সুরি। এতে করে তারা নেভির হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু গোল্ড হাতছাড়া করে ফেলে। এই জন্য রাগে মুরগান একজন কোস্টালকেই মেরে ফেলে আর বলে,
কে এই ইনফরমেশন লিক করেছে বল। এরপর একজনকে মারতে মারতে মেরেই ফেলে, 4 কোস্টালকে ধরে নিয়ে যায়। 1 কোস্টালকে মারায় মুরগানের বাবা কাস্টেল আবার রেগে যায় মুরগানের উপর, কারণ তাদের উপর রাগ দেখালে স্মাগলিং চলবে কিভাবে। ওইদিকে লাশ দেবীতে পৌঁছালে সেখানে শোকের মাতম চলে। এই যে কোস্টাল তথা দেবী বাসিন্দাদের একের পর এক মানুষ মরছে, মূলত এসব হচ্ছে মুরগান আর তার ভাইদের জন্য। এর মধ্যেই শিবাকে জানানো হয় কাস্টেল এক মিটিং ডেকেছে। শিবা, তার ভাই সুরি এবং অন্যান্য দেবী বাসিন্দাদেরকে নিয়ে সেই মিটিংয়ে হাজির হয়। মিটিংয়ে হাজির হওয়ার পরপরই মুরগানের সাথে কথা কাটাকাটি চলে শিবার, কারণ মুরগান একজনকে মেরেছে, আবার 4 জনকে বন্দি করে রেখেছে। এক পর্যায়ে 2 জন গান পয়েন্টে দাঁড়িয়ে যায়। তখন কাস্টেল সেখানে বলে সামনে হংকং থেকে একটা শিপ আসবে, তাই ওই চালান দেওয়ার আগে খুঁজে বের করতে হবে আসল বিশ্বাসঘাতককে। তাই সব দেবী বাসিন্দা ওই 4 জনের সাথে এখানেই বন্দি থাকবে যতদিন না বিশ্বাসঘাতক ধরা পড়ছে। হংকং থেকে শিপ আসছে মানে সেখানে করে আর্মস নিয়ে আসা হচ্ছে, এটা বুঝতে পারে সুরি। তাই তখন সুরি বলে ওঠে, আমরা যদি গোল্ড ফিরিয়ে দিই তাহলে আমাদের সবাইকে সহ ওই 4 জনকেও ছেড়ে দিতে হবে। স্মাগলারদের একজন এই প্রস্তাবে খুশি হয়, কিন্তু মুরগান বলে নেভিদের কাছ থেকে গোল্ড ছিনিয়ে নিয়ে আসা এত সহজ নয়। তাছাড়া এতে কি প্রমাণ হয় বিশ্বাসঘাতক আসলে কে? মুরগানকে তখন তার ভাই থামিয়ে দিয়ে বলে তার গোল্ড লাগবে। তখন সুরি আরও একটা শর্ত জুড়ে দেয়। সে বলে লাক্সমিতে যে সদ্য বাচ্চা জন্ম দিয়েছে তাকে তার বাচ্চা দেখাতে হবে। এটা শুনে আবার ক্ষিপ্ত হয় মুরগান, কারণ বাচ্চা দেখতে চাইলে দেবীর মহিলারা মেনল্যান্ডে প্রবেশ করবে, যেটা রুলসের বাইরে। কিন্তু অন্যান্য সবাই সুরির প্রস্তাবে রাজি হয়। এই প্রস্তাবের পক্ষে নিজেদের মধ্যে চলে ভোটিংও। সব ঠিকঠাক থাকায় কাস্টেল সুরিকে বলে 3 দিনের মধ্যে নেভি গোল্ডগুলো হস্তান্তর করবে সেনাবাহিনীর কাছে, যা করতে হবে এর মধ্যেই। সুরি এসব ডিল করে দেবীতে আসলে দেবীর লোকজন রেগে যায় সুরির উপর। তারা মনে করে তার জন্য এখন পুরো দেবী বাসিন্দা বিপদের মুখে। আজ সুরি যা বলেছে আমাদের ভালোর জন্যই বলেছে। আমরা গোল্ড ফিরিয়ে আনতে পারলে আমরা 4 জনকে মুক্ত করতে পারবই, সেই সাথে লাক্সমি তার বাচ্চাকে দেখতে পাবে। তাই সুরিকে প্ল্যান বলতে বলে। সুরি জানায় আমার 2টি আর্মি জিপ লাগবে। এরপর সর্বক্ষণ নেভি এবং আর্মির তদারকি করার জন্য লোক লাগায় সুরি। এর মধ্যে গোল্ড যেদিন শিফটিংয়ের দিন আসে সেদিন সুরি দেবী বাসিন্দাদেরকে নিয়ে গোল্ড ব্যাগ উদ্ধারের মিশনে নামে। এক সময় সুরি তার প্ল্যান অনুযায়ী গোল্ড বার ছিনিয়ে নিয়ে লড়াই করতে থাকলে পড়ে যায় আর্মির চেকপোস্টে। হঠাৎ আর্মি চেকপোস্ট দেখে অবাক হয় শিভা, কারণ আর্মি চেকপোস্ট কখনোই এই রাস্তায় আগে থাকেনি। কিন্তু এখন বিপদে তারা। তাই শিভা সুরিকে চলে যেতে বলে, সাথে জানায় এই ব্যাপারটা সে হ্যান্ডেল করে ফিরে আসবে। কিন্তু সুরি যেতে চায় না, বলে আগেরবার তুমি ছেড়ে চলে গিয়েছিলে আর আসনি, তাই এবার আর আমি কোথাও যাচ্ছি না। তাই শিভা সিদ্ধান্ত নেয় তারা 2 জনই ড্রাইভ করে সামনে এগিয়ে যাবে, বাকিটা কি হবে তা করে দেখা যাবে। এই কথা শুনে সুরি ড্রাইভ করতে থাকে, আর তখন আর্মিরাও লরিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, যার জন্য লরি আটকে যায় রাস্তার সাথে। তখন আর্মিরা ধোঁয়া ছুঁড়ে কাছে যেতে থাকলে শিভা এক আর্মিকে জিম্মি করে ফেলে, কিন্তু আর্মিরা চুপ থাকে না, সুরিকে লক্ষ্য করে চালাতে থাকে গুলি। সুরি তখন নিজেকে বাঁচানোর ঢাল হাতে নেয়। তখন তার মনে পড়ে অফিসারের দেওয়া সেই নাম্বার এবং কোডের, তাই এগিয়ে যেতে থাকে আর্মির পোর্টেবল টেলিফোনের দিকে। এক পর্যায়ে টেলিফোনের কাছে গিয়ে ওই নাম্বারে ফোন দিয়ে কোড বলে আর্মিরা গুলি করা থামিয়ে দেয়, যা দেখে স্তব্ধ হয় ভাই শিভা। সুরি তখন ভাইকে বলে চিন্তা নেই। এরপর সুরিকে সব আর্মি সাইড দেয়, এমনকি আর্মি অফিসার ইন্ডিয়ান পুলিশ বলে সুরির সাথে হাতও মেলায়। আরও একবার অবাক হয় শিভা। গোল্ড উদ্ধার করে শিভা সেইটা নিয়ে যায় স্মাগলার গ্যাংদের দিতে। অন্যদিকে সুরি আসে মুরগানের কাছে 4 লোক ছাড়াতে। তখন প্রধান স্মাগলার কাস্টেল ফোন করে মুরগানকে, ফোন করে 4 জনকে ছেড়ে দিতে বলে। সুরি তখন ফোন ধরে বলে মুরগানকেও আমাদের সাথে যেতে হবে। মুরগানের বাবা তখন মুরগানকে সাথে যেতে বলে, সেই সাথে লক্ষ্মীকেও হসপিটালে নিয়ে আসার নির্দেশ দেয়। সুরি লক্ষ্মীকে নিয়ে হসপিটালে আসে। এই লক্ষ্মী হচ্ছে দেবী বাসিন্দাদের প্রধান মহিলা, যে মেইনল্যান্ডে পা রাখে। লক্ষ্মী হসপিটালে এসে বাচ্চাকে দেখে ইমোশনাল হয়ে যায়, আবার এই অসাধ্য সাধন করার জন্য সুরিকে এসে জড়িয়ে ধরে। তখন সব দেবী বাসিন্দা সুরির গুণগান করে, সুরিকে নিয়ে স্লোগান দেয়। অন্যদিকে রাগান্বিত অবস্থায় মুরগান তার বাবার কাছে আসলে মুরগানকে শান্ত হতে বলে তার বাবা, কিন্তু সে কিছুতেই শান্ত হতে পারে না। বন্ধু সিলভার কাছে এসে রাগ শেয়ার করে। বন্ধু তাকে বলে তাহলে তোর বাপকেই মেরে ফেলি, কারণ সে বেঁচে থাকতে দেবী বাসিন্দাদের কিচ্ছু করতে পারবে না। ওইদিকে সবাই দেবীতে ফিরলে উৎসবে মেতে ওঠে। এর মধ্যেই শিবা আসলে এসব দেখে অবাক হয়। আবার শিবা এসে তার ভাইয়ের জয়ধ্বনিও শুনতে পায়, কিন্তু তার ভাই যে পুলিশ ইনফরমার সেইটা নিয়েই পড়ে যা চিন্তায়। তাই সুরির কাছে এসে বলে তুই কি জন্য এসেছিস তার জানতে চাই না, এবার তুই চলে যা। সুরি তখন বলে আমি এক কাজে এখানে এসেছি, তা শেষ না করে যেতে পারবো না। কাজ শেষ হলে তোমাকে, ভাবিকে আর বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যাব। এই দেবী বাসিন্দারা এমনিতেই মারা যাবে, তুমি কেন তাদের জন্য নিজের ফ্যামিলিকে বিপদের মধ্যে রাখবে? কিন্তু শিবা সুরির কোনো কথাই শুনতে চায় না, শুধু চলে যেতেই বলে। তখনই সেই উৎসবের মধ্যেই
দেবী বাসিন্দাদের একজনই আবার দেবী বাসিন্দাদের একজনকে পুলিশ ইনফরমার বলে মারতে থাকে, জানায় এই গোল্ড স্মাগলিংয়ের কথা ফাঁস করে দিয়েছে। এই কথা শুনে শিবা আর সুরি দুজনেই ভয় পেয়ে যায়। সেই ইনফরমারকে মারতে থাকলে একজন এসে জানায় মুরগানের বাবা মারা গিয়েছে। এটা শুনে দেবী বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এবার আর মুরগান তাদের ছাড়বে না। অন্যদিকে মুরগান তার বাবার লাশের পাশে সবাইকে বলে বাবা দেবী বাসিন্দাদের পছন্দ করত, তাই চাই বাবার দোয়ায় সকল দেবী বাসিন্দা যেন এখানে আসে, এমনকি সব মহিলারাও, সেই সাথে সুরিও যেন থাকে। মোরগানের থেকে এসব শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে শিবা। অন্যদিকে সুরি আসে ডাক্তার অনুর কাছে। দেবীতে যে ইনফরমার ধরা পড়েছে সেটা ডাক্তার অনুরই সাজানো, তাই তার উপর ক্ষেপে যায় সুরি। তখনই সেখানে চলে আসে সেই ইন্টেলিজেন্স অফিসার, এসে সুরিকেই ব্লেম দেয়, সাথে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে তুমি বিশ্বাসঘাতকতা করেছ, গোল্ডগুলো তাদের হাতে তুলে দিয়েছ, এই বলে ফাঁকা গুলিটা চালিয়ে দেয়। কিন্তু সুরি একটুও ভয় পায় না, তাই অফিসার আরও একবার সুযোগ দেয় সুরিকে, জানায় তোমার ভাই হংকং থেকে আসা শিপের যে কন্টেনারে করে আর্মসগুলো আসছে তার তথ্য পেয়েছে, তুমি তার থেকে ইনফরমেশন নিয়ে আমাদের দেবে। যদি ঠিকঠাক নিতে পারো তাহলে তুমি সহ তোমার ভাইয়ের ফ্যামিলি ইন্ডিয়ায় ফিরে যেতে পারবে, আর যদি না দিতে পারো তাহলে দেবী বাসিন্দারা জানবে তোমার ভাইও একজন ইনফরমার, নির্মম মৃত্যু হবে তোমার ভাইয়ের। সিন শিফট করে দেখানো হয় দেবীতে। সেখানে দেবী বাসিন্দাদের গুরু সেই ইনফরমারকে সবার সামনে ছুরিখাগত করে মেরে ফেলে। দেবী বাসিন্দাদের কাছে বিশ্বাসঘাতকের কোনো ঠাঁই নেই। শিভাও এসব দেখে আতঙ্কিত হয়। সুরি অফিসারের থেকে এসব কথা শুনে ভাই শিভার কাছে এসে শিপের কন্টেনারের নাম্বার চায়, কিন্তু ভাই বারবার তাকে ফিরে যেতে বলে। তখন সুরি জানায় এখানে তো তোমার ফ্যামিলি আছে, আমার কেউ নেই, তুমি চলে যাওয়ার পর থেকে মাও আমার সাথে ঠিকমতো কথা বলেনি। সুরির এই কথাতে শিভা বুঝতে পারে তার মা বেঁচে আছে, তাই মিথ্যা কথা বলার জন্য সুরির উপর আরও বিরক্ত হয় তার ভাই। কিন্তু সুরি বোঝায় যা করেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন শিভা কন্টেনারের নাম্বার জানায়, সেই সাথে আরও বলে ওই কন্টেনার আমি লোড দেব, যদি সেটা ছিনিয়ে নিতে চাস তাহলে আমাকে মেরে নিতে হবে। সেদিনই অন্য এক ইন্টেলিজেন্স অফিসার সুরির অফিসারকে ফোন দিয়ে এই মিশন অ্যাবর্ট করতে বলে, কারণ গোল্ডের ব্যাপারে নেভি জেনে গিয়েছিল। তাছাড়া ইনফরমারও ধরা পড়েছে, কিন্তু এই অফিসার জানায় এই মিশন কোনো অ্যাবর্ট হবে না, সবাইকে শেষ করতে হবে। তাছাড়া সবাইকে আমিও ইনফরমেশন দিয়েছি, সব জায়গায় আমার লোক আছে, আর্মি চেকপোস্ট থেকে শুরু করে ইনফরমার ধরিয়ে দেওয়া সব আমার কাজ, তাই মিশন চলবে। সব দেবী বাসিন্দা চলে আসে মুরগানের বাড়িতে দাওয়াত খেতে। শিভা সহ সবাই আসলেও সুরি আসে না। সবাই উপস্থিত হলে মুরগান প্রধান স্মাগলারের সাথে দেখা করতে নিয়ে আসে। সেখানে মুরগানের বন্ধু সিলভা, যে আবার সেই ইন্টেলিজেন্স অফিসারের হয়েই কাজ করে, সে কাস্টেলকে যে গোল্ড স্মাগলিং সহ সামনের স্মাগলিংয়ের খবর লিক হয়েছে, এসব হয় সুরি না হয় শিভা করেছে। মূলত এসব প্যাচ লাগানোর কথা সিলভাকে ওই অফিসারই করতে বলেছে। এসব শুনে কাস্টেল আলাদা ডাক দেয় শিভাকে, সেই সাথে সুরিকে খুঁজে নিয়ে আসতে বলে। সুরিকে তখন দেখা যায় ডাক্তার অনুর সাথে। সুরি অনুকে তার মনের দুঃখগুলো প্রকাশ করলে অনু সুরিকে একাই চলে যেতে বলে, সেই সাথে জানায় তোমার ভাই শিভা মোস্ট ওয়ান্টেড আসামি, একজন মার্ডারার এবং রাক্ষস। সুরি তখন বলে আমার ভাই রাক্ষস নয়, আমি নিজে আমার বাবাকে আমি হত্যা করেছি, কিন্তু সেইটার দায় নেয় আমার ভাই শিভা। তাই ছোটবেলায় প্রতিজ্ঞা করি শিভাকে খুঁজে বের করে বাড়ি নিয়ে আসবো। এদিকে শিভা নিজের ভাইকে বাঁচানোর জন্য সবার বিভিন্ন প্রশ্নের মুখে বলেই ফেলে আমি হচ্ছি ইনফরমার, আমাকে এখানে পাঠানো হয়েছিল আপনাদের সাথে মিশে যেন সব তথ্য পাচার করতে পারি। শিবার কাছ থেকে এসব কথা শুনে সেখানকার সবাই শিবাকে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন মুরগান বলে শিবা হয়তো ইনফরমেশনগুলো অন্য অনেক কেউ বলেছে, তাই এই রিস্ক কে নেবে? এই জন্য আজ সব দেবী বাসিন্দাদেরকে মেরে ফেলতে হবে। এটা শুনে শিবা হাত জোর করে মিনতি করে বলে আমি কাউকে বলিনি, তাদের কোনো দোষ নেই, তাদের ছেড়ে দাও। কিন্তু সবাই তখন ভোটিং শুরু করে। সেই ভোটিংয়ে সবাইকে মেরে ফেলার রায় হয়, তাই মুরগান পেছন থেকে ছুরি চালিয়ে দেয় শিবার শরীরে। তারপর বলে তোর সামনেই সব দেবী বাসিন্দারা আজ মরবে। এসব বলার পর মুরগান তার লোকদের নির্দেশ দেয় আক্রমণ চালানোর। সব দেবী বাসিন্দা তখন মজা করে খাবার খাচ্ছিল। প্রথম মারা হয় শিবার স্ত্রী গৌরীকে, তাও তার চোখের সামনে। অন্যদিকে সুরি ভাইয়ের কথা মনে করে আসতে চায় ভাইয়ের কাছে। তখন অনু বলে শুধু শুধু এখন শিবার সামনে দাঁড়ালে আবার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, তাই যেও না। ওইদিকে মুরগান সহ তার লোকজন নির্মমভাবে মারতে থাকে দেবী বাসিন্দাদের। জীবন বাঁচানোর জন্য অনেক মানুষ বাড়ির বাইরে যেতে চাইলে দরজাও লাগিয়ে দেওয়া হয়, তাই তারা জীবন বাঁচাতে এক কোনায় লুকিয়ে পড়ে। এদিকে শিবা বাইরে আসলে দেখে শুধু লাশ আর লাশ। একসময় তার চোখ পড়ে তার ছেলের দিকে। ছেলেকে বাঁচানোর জন্য আহত অবস্থাতেই সবার সাথে লড়াই করে। একসময় গাড়ি নিয়ে দরজা খোলার জন্য যেতে চায়, সেই গাড়িতেও আগুন লাগিয়ে দেয় মুরগানের লোকজন। তারপরও গাড়ি দিয়ে গেট ভেঙে ফেলে শিবা। সবাই যান বাঁচানোর জন্য পালাতে থাকলে কাস্টেল মুরগানকে বলে অনেক হয়েছে, এবার তাদের ছেড়ে দাও। মুরগান ছেড়ে দেয়, সেই সাথে বলে আর 100 বছরেও কোনো দেবী বাসিন্দা আমার দিকে চোখ তুলে তাকাবে না। সেই দিনই সুরি জানতে পারে দেবী বাসিন্দাদের সাথে কি হয়েছে, তাই ছুটে আসে পোর্টে। দেখে কোনো জাহাজ ট্রলার কিচ্ছু নেই, তাই সাঁতরেই দেবীতে চলে আসে সুরি। এসে দেখে
এক জায়গায় শুধু লাশ আর লাশ। একসময় চোখ গিয়ে পড়ে তার ভাতিজার দিক। তারপর লাশের স্তূপের মধ্যে খুঁজে পায় ভাবির লাশ। সেই লাশ বুকে ধরে ভাবির কথাগুলো ভাবতে থাকে সুরি। একসময় সুরির চোখ গিয়ে পড়ে শিবার লাশের দিকে। শিবার নিথর দেহ দেখে একদম ভেঙে পড়ে সে। যেই ভাইয়ের খোঁজে আজ এখানে সে এসেছে, সেই ভাই কিনা এখন মৃত। তাই সুরি কান্নায় ভেঙে পড়ে। সেই সময় দেবী বাসিন্দাদের গুরুদের ভাস্কর্যের দিকে তাকিয়ে বলে, তুমি বলেছিলে এক মহাযুদ্ধ আসবে। আজ 70 বছর হয়ে গেল। দেবী বাসিন্দারা পায়নি তাদের মহারাজা। আরও একবার অনেক লোকের প্রাণ গেল, কিন্তু এখনও তার দেখা পাওয়া গেল না। সেই সময় গুরুর চোখ গিয়ে পড়ে সুরির দিকে। সুরির পিঠে ওই চিহ্নটাই দেখতে পায়। তাই সবাইকে বলে, আমরা আমাদের মহারাজাকে পেয়ে গিয়েছি। সবাই মিলে তখন সুরির সাথে জাহাজ সাগরে নামায়। মুরগানের সাথে যুদ্ধ করার জন্য সেই জাহাজ নিয়েই রওনা দেয় মুরগানের রাজ্যে। সেখানে যাওয়া মাত্র সুরি একে একে সবাইকে শেষ করতে থাকে। আহত হয়। সে আহত হয়েও চুপ করে থাকে না। সবার শেষে গিয়ে আসে মুরগানের কাছে। মুরগান তখন সুরিকে বলে, আমি জানতাম তুই হচ্ছিস ইনফর্মার, তারপরও তোর ভাইকে আমি মেরেছি। এটা শুনে মাথা গরম হয়ে যায় সুরির। নির্মমভাবে মারতে থাকে মুরগানকে। প্রথমে গুলি করে মারে, তারপর মাথা দিয়ে আঘাত করে, কিন্তু তবুও তার রাগ কমে না। তাই প্রতিটি দেবী বাসিন্দাদের মৃত্যুর প্রতিশোধ একে একে ছুরি চালিয়ে নেয় সুরি। মুরগানকে মেরেও রাগ একটুও কমে না সুরির। তাই একে একে মুরগানের সব লোকদের মেরে ফেলতে থাকে। মারতে মারতে বুলেট শেষ হয়ে গেলে পিস্তল দিয়ে মারে, তারপরও সবাইকে শেষ করে। তখন গুরু চুরিকে জানায়, এই যে তুমি ভাইয়ের খোঁজে এখানে এসেছো, এটা আসলে তোমার থেকে নয়, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি সাধারণ কেউ নও, তুমি হচ্ছ মহাযোদ্ধা, মহারাজা, যেটা 70 বছর আগে রাজা বলে গিয়েছে। তোমার মা আমাদের একজন। তারপর তোমার সাথে যা যা ঘটেছে, যেমন ছোটবেলায় তোমার হাতে হত্যা, তারপর তোমার ভাইয়ের এখানে আসা, সবকিছুই তোমার আগমনের উপলক্ষে ছিল। তুমি সাধারণ কেউ নও, তুমি আমাদের রাজা। সুরিও তখন জানায়, এখন থেকে আপনারা সবাই আমার জিম্মায়। তারপর সুরিকে রাজার ভাস্কর্যের সামনে বসানো হয়। এবার মাথায় পরানো হয় ওই মুকুট। সবাই শ্রদ্ধা করতে থাকে রাজাকে। কিন্তু খেলা এখনো শেষ নয়। বিদেশ থেকে আসতে দেখা যায় মুরগানের ভাইকে। এসেই সে কয়েকজনকে মেরে ফেলে। অন্যদিকে ওই ইন্টেলিজেন্ট অফিসারও চিন্তায় পড়ে যায়। সে আবার ডক্টর অনুকেও চিন্তায় ফেলে। ডক্টর অনু জানত শিবাকে সেখানে মারা হবে, তারপরও সে সুরিকে যেতে দেয়নি, আটকে রেখেছিল। এটা যদি একবার সুরি জানতে পারে, তাহলে তার আর রক্ষা নেই। তাছাড়া সুরি এখন এক সাম্রাজ্যের মহারাজা। সে তার রাজ্যের লোকদের জন্য সবকিছু করবে, যেমনটা আগের রাজাও জীবন তার বাজি রেখে করেছিল। এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আর হ্যাঁ, সিনেমাটা এমনভাবে শেষ হয় যেখানে এই সিনেমার দ্বিতীয় পার্ট আসবে। তো সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।